নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। গল্প শুরুর আগে আপনারা যদি এখনও শব্দযন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়। এবং নিচে সুপার থ্যাঙ্কস গিভিং অপশানটিতে গিয়ে আপনাদের ইচ্ছা মতো সাহায্যও করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার উপর বাঁই বাঁই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টনের র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুড়ের চেহারাটাই আমার বরদাস্ত হয় না। না পাখি, না জানোয়ার, তার উপরে ওই মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, এই সব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনেই হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়ি কাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুড় ঝোলায়মান। এই যে রীতিমতো বাড়াবাড়ি, ওটিকে বিদে না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন কড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য, সিউড়িতে এনার অনেক চেনা জানা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাবার প্রয়োজন হলো, আমি তিন কড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, সিউড়ি কেন? সিউড়ি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোড়া ইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি, একটা বই লেখারও ইচ্ছা আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে আজ অবধি কেউ একটা প্রামাণ্য বই পর্যন্ত লেখেনি। ওহো, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওইদিকে শখ? তা বেশ বেশ, কিন্তু সিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমেও রয়েছে অনেক। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো সব মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তা নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিন কড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরনো বাড়িতে তোমার থাকতে আপত্তি নেই তো? আমার পেশেন্ট থাকতো ওই বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দরোয়ান গোছের একটা লোক সেখানে থাকে দেখাশোনা করতে। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না তো? পয়সা কড়ি লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলুম তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়িতে একটা ঘরে একটা গেস্ট থাকবে। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হয়ে যাবে। হলো তাই। কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? আজ্ঞে বাবু, মধুসূদন। বেশ, তা মধুসূদন,
ওই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরেই বাস করেন, নাকি আজ আমায় অভ্যর্থনা করতে এখানে এসেছেন? মধুসূদন কড়িকাঠের দিকে চেয়ে মাথা চুলকিয়ে বলল, আগে তা তো খেয়াল করিনি বাবু, এ ঘরটা তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলেই আপনি চলে যাবে। হ্যাঁ, তা না হয় গেল, কিন্তু কাল আবার যেন উনি না ফিরে আসেন, তার ব্যবস্থা কি করা যাবে? আর আসবে না, আর কি আসে, ইয়ে তো আর বাসা বাঁধেনি যে আবার আসবে। রাত্রিরে কোনো সময় ফাঁস করে ঢুকি পড়িছে, দিনের বেলায় তো দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চাটা খেয়ে বাড়ির সামনে বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান, গুঁড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশ ঝাড়ের উপর দিয়ে দূরের একটা গির্জার চূড়োও দেখা যায়। সিউড়ির এটি একটি প্রাচীন বিখ্যাত গির্জা। রোদটা একটু পড়লে ওদিকটা থেকে একবার ঘুরে আসবো ভাবলাম, কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশপাশ 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়াইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম। এই সব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন? এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার একটা অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জার মাথার পিছনে সূর্য অদৃশ্য হলো। আমি আড় ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে সনসন শব্দে কি যেন একটা উড়ে আমবাগানের দিকটায় চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল, সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে রাখতে পারবো। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এই সব আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে এই আমার প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও এই সন্ধেটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিমে আরও খানিকটা পথে গিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়, একটা লোহার গেটও রয়েছে বলে মনে হলো। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। কোনোটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলি খুব পুরনো, তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলোতে ফাটল ধরেছে, আর ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটায় দেখলাম সন 1793, আর একটায় 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে। এই ফলকের লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমি টর্চটা জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পিছনেই যেন কার একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটি মাঝ বয়সী বেঁটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমারই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের প্যান্টলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা।
আপনি বাদুর জিনিসটা বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলুম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুব সোজা। আপনি যখন আপনার বাড়ির দরোয়ানটিকে আপনার ঘরের বাদুরটাকে তাড়াবার কথা বলছিলেন, তখন আমি কাছেই ছিল। ও তাই বলুন। ভদ্রলোক এইবার আমায় নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটাতে ঘুরতে ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি, অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে এসে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপকোপ থাকলেও তো দেখতে পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরার অভ্যাস আমার আছে, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, সামনে একটা গর্ত আছে, সামনে। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁ দিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার ব্যাট কি না জানে? রক্তচোষা বাদুড়কে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল এই ইত্যাদির গলা থেকে এই রক্ত চুষে খায়। আমাদের দেশে এই বাদুড় আছে কিনা জানি না, তবে বিদেশি বইতে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুড় কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝ রাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়। তাদেরকেও ভ্যাম্পায়ার বলে। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুড়ের প্রতি আমার একটা বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে আবার বাদুড়ের প্রসঙ্গই তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আম বাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সাথে আলাপ করে বিশেষ আনন্দিত হলো। আছেন তো কদিন? বললুম, হ্যাঁ, দিন সাতেক। বেশ বেশ, এই তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটায় ওদিক পানে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবর ওখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে বললুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুড়ের উৎপাত যেমন অসহ্য, বাদুড় সম্পর্কে আলোচনাও তেমনই অতৃপ্তিকর। অনেক অন্য বিষয় আছে চিন্তা করার। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আম বাগানটার ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পিছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শেয়ালের কোরাস আরম্ভ হয়ে গিয়েছে। আশ্বিন মাস, তাও যেন কেমন একটা গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুড়ের ভয়ে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছিল, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজা খুলতে সাহস হলো না। বাদুড়ের জন্য নয়, দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও হয়তো রেহাই পাওয়া যাবে। কিন্তু এই সব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায়
দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফা রফা করে দিয়েছে। এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়ে গিয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম। দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময়ও লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলার সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গরাদ ভেদ করে সোজা ঘরের ভেতরে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গিয়েছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধা হবে। মধুসূদন বারান্দার বেতের টেবিলে চা রেখে যাওয়ার সময় দেখলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখালো। বললুম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, না রাত্রে ঘুম হয়নি? মধু বলল, না বাবু, আমার কিচ্ছু হয়নি, হয়েছে আমার বাসুরটার। কি হলো আবার? কাল রাত্রি সাপের কামড়ে মরে গেছে বাবু। সে কি, মরেই গেল? আগে তা মরবে না, এই সবে 7 দিনের বাছুর, গলার কাজটাই ছবল মেরেছে, কি জানি গোখরো না কিসে। মনটা কেমন জানি খচ করে উঠল। গলায় ছোবল, কালি যেন। হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত চুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর যদি বাছুর রাত্রে শুয়েই থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো করে দু একটা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা হতেই কড়ি কাঠের দিকে চলে গেল। কালকের সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানলাটা খোলাতেই এই কাণ্ডটা ঘটল। ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমোটি হোক না কেন দরজা জানলা সব বন্ধ করেই রেখে দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছলাম তখন বাজে 4:30। বাড়ি ফেরার পথটা ছিল গোরস্থানের পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম। পর মুহূর্তে মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে সুবিধে হয়, কিন্তু সে হবার জো নেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এসে আমার হাত ধরে ফেললেন। রাত্রিরে ঘুম হয়েছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগুতে আরম্ভ করলাম। কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলায় কেবল একটু কষে ঘুমিয়ে নি, সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক পেরিয়ে বেড়াই। এই ঘোরার চেয়ে কি আনন্দ আপনাকে কি করেছে বোঝাবো। এই এই গোরস্থানের ভেতরে
এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে। এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এভাবে বন্দি থাকতে চায়? কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হলো কি জানেন, এই এই বেরোনোর রহস্যটি কিন্তু সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ ঘুমায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শিয়ালরাও যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এই সব মাটির নিচের কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই, অবশ্যই ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক ওই বাদুড়ের মতো। মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি? কি করেন ভদ্রলোক? কোথায় এর বাড়ি? আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমায় বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এখানে এসেছি। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে আমার মনে হয় না। ভদ্রলোক প্রথমটায় আমার কথা শুনে যেন একটু মুষড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সেই সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, এগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে। তারপর একটু ভেবে বললে, ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, মনে পড়িছে। হ্যাঁ, বেটি খাটো মানুষ, কোট প্যান্টুলুন পরে, গায়ের রং ময়লা। হ্যাঁ হ্যাঁ। ও আরে, তার বাবু তো মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। তবে এখন শুনছি তার ব্যায়ামও সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেক দিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনি শুনেছিলুম মাতার ব্যামতি মারা গেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। কেবল বাদুড়ের কথাটা সকালে বলা হয়নি বলে বললাম। অবশ্যই দোষটা আমারই, জানলাটা খুলে দিয়েছিলাম। ওটার যে মাঝখানের গড়াতটা নেই সেটা তো আর খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করবো বাবু, কাল সকালই ওটার ফাঁক বন্ধ করে দেব। আজকের রাতটা বরং এই জানলাটা ভেজানোই থাক। সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেগুলো সম্বন্ধে এক প্রস্তর লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না। বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরে তাকাতেই দেখলাম কালকের মেঘ কেটে গিয়ে
চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারে খানিকক্ষণ বসে রইলুম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধে লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোজার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুম ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন খুলে গেছে, সেই জানলা দিয়েই চাঁদের আলো এসে দেয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাড়টা ফিরিয়ে উপরের দিকে চাইতেই বাদুড়টাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুড়টা বন বন করে চোরকি পাকে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুড়টার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুড়টা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচন্ড একটা আঘাত করলাম। বাদুড়টা ছিটকে গিয়ে জানলার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তেই একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাদুড়টার চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলুম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা অনেকটাই কেটে গেছে। এ বাদুড় যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুড়টা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যিই কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ার প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনেও আসতো? কলকাতায় যেমন বাদুড় ঘরে ঢোকে, এ বাদুড়কেও তারই সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হেতমপুরে কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশ বাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশ বাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করায় লোকটি হেসে বললে, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়েছে। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক তো বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধ্যেবেলায় এ গাছ সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক যেন বাদুড় একটা। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।